নমস্কার। স্বয়ংপ্রভার আজকের ক্লাসে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব সাময়িকী প্রকাশনা বা সিরিয়াল, যাকে বলা হয় সিরিয়াল বা ম্যাগাজিন হিসেবে আপনারা অনেকেই জানেন, বা পিরিয়ডিক্যালস অনেকেই বলেন। তো তার কিভাবে ক্যাটালগিং করা হয় আমরা আজকে প্রথমে নিজেদের আলোচনার সুবিধার্থে যেটি দেখে নেব সেটি হচ্ছে এই যে সিরিয়াল বা ক্যাটালগিং, সেটাকে তাকে মানে কাকে বলা হয়, তাদের ডেফিনিশন কি, সেটা আমরা দেখব। এছাড়া বিভিন্ন ধরনের যে সাময়িকী প্রকাশনা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং প্রত্যেকটি যে সাময়িক পত্রিকার যে প্রকাশনাগুলোর যে বৈশিষ্ট্য সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তারপর দেখব AACR2 অনুযায়ী পত্রিকার ক্যাটালগ প্রস্তুত করে যে বিভিন্ন নিয়মগুলি, সেগুলো কিভাবে আমি প্রয়োগ করে নতুন যে পাবলিকেশন তাদের কি করে ক্যাটালগ করতে পারি। এছাড়া এই ক্যাটালগ করার জন্য যে বিভিন্ন জায়গা থেকে আমাদের তথ্যগুলো নিতে হবে পত্রিকা সম্পর্কে, সেই তথ্যের উৎসগুলো কোথায় সেগুলোও জানবে। এছাড়া পত্রিকা ক্যাটালগিং এর যে ধরনের সমস্যাগুলো হতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তার সাথে কিছু উদাহরণও আমরা দেখে নেব যে কিভাবে পত্রিকার ক্যাটালগিং করা উচিত। গ্রন্থাগারে নানা বিষয়ের গ্রন্থ এবং অন্যান্য বস্তুর সংগ্রহ থাকে। এর অন্যতম হলো সাময়িকী পত্রিকা বা প্রকাশনা। গ্রন্থাগারে পত্রিকার মূল্য অপরিসীম। আপনাদের জন্য এখানে একটি জার্নাল প্লস বায়োলজি, তার একটি কভার পেজে ছবি দেওয়া হয়েছে। আপনারা বুঝবেন যে সাময়িক পত্রিকাগুলো কিরকম দেখতে হয়, তার জন্য আমরা এই উদাহরণ হিসেবে এখানটায় প্লস বায়োলজি যে পত্রিকাটি সেটি সম্পর্কে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, তার যে কভার পেজ সেটি। কিন্তু সাময়িকী প্রকাশনার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। সমস্যাগুলির মধ্যে আমরা কিছু উদাহরণ হিসেবে দেখতে পারি, যেমন প্রকাশনীটির কোনো বিশেষ সংখ্যা গ্রন্থাগারে আসেনি, বা কোনো বিশেষ সংখ্যা পৃথকভাবে প্রকাশিত হয়েছে, বা প্রকাশনাটি দুটি পৃথক পত্রিকার মিশ্রণ। এই বিভিন্ন ধরনের কিন্তু প্রবলেম এখানে আমরা ফেস করি যখন আমরা এই সিরিয়ালগুলো ক্যাটালগিং করতে যাই। সাময়িকী প্রকাশনা হলো এমন একটি প্রকাশিত রচনা বা নিয়মিত সময়সূচিতে একটি নতুন সংস্করণে প্রকাশিত হয়। সবচেয়ে পরিচিত উদাহরণ হলো একটি সংবাদপত্র, তবে একটি ম্যাগাজিন বা জার্নালও সাময়িকীর উদাহরণ। এই প্রকাশনাগুলিতে একাডেমিক, প্রযুক্তিগত, বাণিজ্য এবং সাধারণ আগ্রহ থেকে শুরু করে অবসর এবং বিনোদন পর্যন্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে। সাময়িকী হলো একটি ধারাবাহিক প্রকাশনা। এটি একটি বই সিরিজও একটি ধারাবাহিক প্রকাশনা, কিন্তু সাধারণত একে সাময়িকী বলা হয় না। একটি বিশ্বকোষ বা অভিধানও একটি বই, এবং সময়ের সাথে সাথে যদি এটি বিভিন্ন সংস্করণে প্রকাশিত হয় তবে এটিকে ধারাবাহিক প্রকাশনা বলা যেতে পারে। একটি সাময়িকীর মধ্যে নিবন্ধগুলো সাধারণত একটি একক প্রধান বিষয় বা বিষয়বস্তুকে কেন্দ্র করে সাজানো হয়, এবং এতে একটি শিরোনাম, প্রকাশের তারিখ, লেখক বা লেখকেরা এবং নিবন্ধের সংক্ষিপ্ত সারাংশ অন্তর্ভুক্ত থাকে। একটি সাময়িকীতে সাধারণত একটি সম্পাদকীয় বিভাগ থাকে যা পাঠকদের আগ্রহের বিষয়গুলির উপর মন্তব্য করে। অন্যান্য সাধারণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সম্প্রতি প্রকাশিত বই এবং চলচ্চিত্রের পর্যালোচনা, বিভিন্ন বিষয় সম্পর্কে লেখকদের মতামত প্রকাশ করে এমন কলাম, এবং বিজ্ঞাপন। সাময়িকী সাধারণত প্রকাশিত হয় খণ্ড ও সংখ্যা উল্লেখ করে। খণ্ড সাধারণত প্রকাশনীটি কত বছর ধরে প্রকাশিত হয়েছে তা বোঝায়, এবং সংখ্যা বলতে বোঝায় যে সেই বছরে কতবার সাময়িকীটি প্রকাশিত হয়েছে। উদাহরণস্বরূপ 2002 সালে
প্রথম প্রকাশিত একটি মাসিক পত্রিকার এপ্রিল 2011 সালে প্রকাশনা খণ্ড 10 এবং সংখ্যা 4 হিসেবে তালিকাভুক্ত করা হবে। রোমান সংখ্যাগুলো কখনো কখনো খণ্ড সংখ্যার উল্লেখে ব্যবহৃত হয়। এবার এই যে সংখ্যা বলছি আমরা খণ্ডের, সেটা কিন্তু বিভিন্নভাবে হতে পারে, বিভিন্ন সময়ের একটা গ্যাপে এটা কিন্তু হতে পারে। যদি একই মাসে দুবার করে বেরোয় সেটাকে বলা হয় বাইমান্থলি, যদি বছরে 4 বার বেরোয় সেটাকে বলা হয় কোয়ার্টারলি, যদি বছরে দুবার বেরোয় সেটাকে বাই অ্যানুয়াল, এবং যদি বছরে একবার বেরোয় সেটাকে অ্যানুয়াল বলা হয়। এরকম বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি আমরা ইংরেজিতে বলে থাকি। সেই একটি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটি সময় কাল যেটার অন্তর সেই সাময়িকীটি প্রকাশিত হচ্ছে। মানে যে সময়টাতে প্রথম প্রকাশনা হয়েছে তারপর একটি নির্দিষ্ট সময় অন্তরে দ্বিতীয় সংখ্যাটি প্রকাশিত হচ্ছে, এবং ঠিক সেই সময়ের অন্তরে তৃতীয় সংখ্যাটি, এবং পরবর্তী সংখ্যাগুলো ক্রমান্বয়ে একটি নির্দিষ্ট সময়ের গ্যাপে সেটাকে পাবলিশ করা হচ্ছে। অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস বইটিতে পত্রিকা যে নিয়মাবলীগুলো দেওয়া হচ্ছে সেইগুলো কিন্তু আমরা একবার দেখে নেব, এবং সেই যে নিয়মাবলী সেই নিয়মাবলী কিন্তু দ্বাদশ অধ্যায়ে দেখতে পাই, অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস যে বই তার। কোনো বিশেষ ধরনের গ্রন্থাগার তো অবশ্যই, মানে যেগুলোকে আমরা স্পেশাল লাইব্রেরি বলি সেগুলোতে। এছাড়াও সাধারণ গ্রন্থাগারেও কোনো না কোনো পত্রিকা দেখা যায়। পত্রিকা বলতে আমরা বুঝি সাধারণভাবে প্রকাশিত, সাধারণ পাঠের জন্য যে বিভিন্ন লেখক বিভিন্ন লেখা লিখেছিলেন সেটা সম্বলিত সাময়িক পত্রিকা। নির্ধারিত সময় অন্তর ধারাবাহিকভাবে প্রকাশিত পত্রিকা, যেগুলোকে আমরা পিরিয়ডিক্যালস বলি, সেগুলো। যেহেতু এইসব পদগুলো প্রায় সমার্থক, তাই এখানে সাধারণভাবে আমরা পত্রিকা কথাটি ব্যবহার করে থাকি। AACR2 অনুযায়ী পত্রিকার ক্যাটালগ প্রস্তুত করার নিয়মাবলী। AACR2 এর তথ্যের জন্য কোনো উৎস নেওয়া হবে কিনা তার বিস্তারিত নির্দেশ এখানে দেওয়া আছে, এবং তথ্যের মূল উৎস কি হবে তাও বলা আছে। AACR2 এ ISBD বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বিবলিওগ্রাফিক্যাল ডেসক্রিপশন অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি 8টি বিবরণ ক্ষেত্র দিয়ে গঠিত। এই 8টি ক্ষেত্র হলো আখ্যা এবং দায়িত্বের বর্ণনা, সংস্করণ, সামগ্রিক পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, প্রকাশনা ও পরিবেশনার বর্ণনা, আকারগত বিবরণ, গ্রন্থমালা, টিকা, প্রামাণ্য সংখ্যা ও প্রাপ্যতার শর্তাবলী। এবার আমরা দেখে নেব এই যে এই 8টি ক্ষেত্র, এই 8টি ক্ষেত্রের বিবরণ দিতে গেলে যে সমস্ত তথ্য আমাদের প্রয়োজন সেই তথ্যের উৎসগুলো কি কি। তো তথ্যের উৎস হিসেবে আমরা এখানে একটি টেবিল করেছি যেখানে গ্রন্থের বিবরণ ক্ষেত্রগুলি দেওয়া আছে, এবং তার সঙ্গে করেসপন্ডিং যে তথ্যের উৎসগুলো এই গ্রন্থের বিবরণ ক্ষেত্রগুলি লিখবার জন্য যেখান থেকে তথ্য আমরা নেব সেই উৎসগুলো তার পাশে দিয়েছি। প্রথম যে গ্রন্থের বিবরণ ক্ষেত্র মানে আখ্যা ও দায়িত্বের বর্ণনা, যেটাকে আমরা আখ্যাপত্র বলছি, সেগুলো হচ্ছে আখ্যাপত্র থেকেই পাওয়া যায়। মানে আখ্যাপত্র মানে হচ্ছে টাইটেল পেজ। দ্বিতীয় যে ক্ষেত্র মানে সংস্করণ ক্ষেত্র, সেটি কিন্তু আমরা আখ্যাপত্র বা অন্যান্য যে প্রারম্ভিক পৃষ্ঠা বা কোলেফোন এগুলো থেকে আমরা পেতে পারি সেই সম্পর্কে তথ্য। তৃতীয় খণ্ড সংখ্যা এবং বর্ণমালা সংক্রান্ত যে ইনফরমেশন সেগুলো আমরা আখ্যাপত্র অন্যান্য প্রারম্ভিক পৃষ্ঠা বা কোলেফোন থেকে পাই। এছাড়া প্রকাশনা ও পরিবেশনার বর্ণনা আমরা আখ্যাপত্র, অন্যান্য প্রারম্ভিক পৃষ্ঠা এবং কোলেফোন থেকে পাই। আকারগত বিবরণের জন্য আমাদের যে পত্রিকা তার পুরো পুরো ব্যাপারটাই দেখতে হবে, মানে পুরো সমগ্র অংশ থেকেই আমরা এটা পাবো, কারণ পেজ নাম্বার তারপর আয়তন এগুলো কিন্তু পুরো আকার দেখেই আমাদেরকে ডিসিশন নিতে হবে এবং সেগুলো এখানে নথিবদ্ধ করতে হবে। সিরিজ যদি থাকে বা গ্রন্থমালা, সেখানে প্রকাশনার যে কোনো স্থানে কিন্তু সেটি সম্পর্কে লেখা থাকতে পারে এবং সেটি আমরা উল্লেখ করতে পারি। টিকা ক্ষেত্রে যা আমরা দেব সেগুলো যে কোনো তথ্য উৎস থেকে আমরা নিতে পারি, এর জন্য কোনো বাধ্যবাধকতা আমাদের নেই। এবং
অষ্টম ক্ষেত্র বা প্রামাণ্য সংখ্যা ও প্রাপ্যতার শর্তাবলী, সেটাও কিন্তু আমরা যে কোনো উৎস থেকে পত্রিকার জন্য যে তথ্যগুলো আমাদের নিতে হবে সেগুলো যে কোনো জায়গা থেকে আমরা নিতে পারি। কারণ পত্রিকার ক্যাটালগিং এর কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যেটা বলতে হয় সেটা হলো পত্রিকার ক্যাটালগ এন্ট্রি তৈরি করার প্রধান উৎস হলো আখ্যাপত্র, যা সাধারণত আবার প্রথম সংখ্যার হলে ভালো হয়। যদি প্রথম সংখ্যার আখ্যাপত্র পাওয়া না যায়, তবে যে সুখ্যাতি প্রথম পাওয়া যাচ্ছে সেই সংখ্যাটি আখ্যাপত্রকে তথ্যের মূল উৎস হিসেবে ধরতে হবে। মানে যেটি আমার গ্রন্থাগারে প্রথম পাওয়া যাচ্ছে সেই পত্রিকা সেই খণ্ডটিকে আমরা মানে নেব, তার আখ্যাপত্র থেকে আমাদের সেই হিসেবটি করতে হবে যে তথ্যের মূল উৎস হিসেব সেটির ব্যবহার করব। যদি আখ্যাপত্রের পরিবর্তে অন্য কোনো উৎস থেকে আমরা নিই, মানে তথ্য নিই, তাহলে সেই ব্যবহৃত উৎস সম্পর্কে আমাদের টিকাতে উল্লেখ করা দরকার। পত্রিকার মূল এন্ট্রি শিরোনাম অধীনে তৈরি করা হয়। আমাদের যে কোনো বইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন আমরা মূল এন্ট্রি করি বা মূল যে সংশ্লেষ, মুখ্য সংশ্লেষ যেটাকে আমরা বলি সংলেখ, সেই মুখ্য সংলেখে কিন্তু আমরা সাধারণত অথরের নামে করে থাকি, যদিও কর্পোরেট বডির ক্ষেত্রে কিন্তু অনেক সময়ই আমরা শিরোনামের অধীনে করে থাকি। তো এই পত্রিকার ক্ষেত্রে আমরা দেখব যে মুখ্য সংলেখ তৈরি করতে হবে বা মূল এন্ট্রি সেখানে শিরোনামের অধীনে তৈরি করতে হবে। যদিও পত্রিকা একটি কর্পোরেট সংস্থার প্রকাশনা, যখন প্রকাশনাটি কর্পোরেট সংস্থার সাথে সম্পর্কিত প্রশাসনিক প্রকৃতির হয়, তখন শিরোনামটি নিয়ম নম্বর 21.1B2 অনুসারে কর্পোরেট সংস্থার নামে হওয়া উচিত। নিয়ম নম্বর 12.B1 অনুসারে আপনি যে সিরিয়ালটি ক্যাটালগ করছেন তার প্রথম সংখ্যার সংখ্যক বা বর্ণানুক্রমিক উপাধি দেওয়ার নির্দেশ দেয়। নিয়মটি বন্ধনীতে প্রকাশের বছর প্রতিলিপিও করতে বলে। বন্ধনীর পরে একটি হাইফেন, 4টি স্পেস এবং একটি ফুলস্টপ দেওয়া হয়, তারপর প্রকাশনের স্থান এবং নাম দেওয়ার আগে। ক্যাটালগিং পত্রিকার যখন আমরা করব ক্যাটালগিং, তখন আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। যেহেতু পত্রিকা সম্পাদক অনেক সময় কোনো নির্দিষ্ট ব্যক্তি থাকেন না, তাই সম্পাদকের নাম আমরা সাধারণত নিয়ম অনুযায়ী দ্বিতীয় ক্ষেত্রে বা এডিশন এরিয়া যেটাকে আমরা বলি সেখানে দিই না। যদি সম্পাদকের নাম প্রয়োজনীয় মনে হয় অথবা তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হন, তাহলে সেটিকে আমরা টিকাতে উল্লেখ করে দিই। পত্রিকার ক্ষেত্রে আরো একটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য হলো তৃতীয় ক্ষেত্রটি। কোনো পত্রিকার প্রথম সংখ্যার উল্লেখিত খণ্ড ও সংখ্যা অথবা বর্ণমালা সংক্রান্ত নামকরণ এখানে উল্লেখ করা হয়। খণ্ড ও সংখ্যার মাঝে একটি কমা ব্যবহার করা হয়। যদি কোনো পত্রিকার প্রথম সংখ্যা সময় বা তারিখ দিয়ে বোঝানো হয়, সেক্ষেত্রে সময় বা তারিখ উল্লেখ করতে হয়। গ্রন্থাগারে প্রধানত দু ধরনের পত্রিকা থাকতে পারে। কিছু পত্রিকা যেগুলোর প্রকাশনা বন্ধ হয়ে গেছে, এই ধরনের পত্রিকার এন্ট্রিকে আমরা বলি রুদ্ধ পত্রিকা বা ক্লোজ জার্নাল। আবার কিছু পত্রিকা যেগুলোর প্রকাশনা এখনো চলছে, এই ধরনের পত্রিকা আমরা বলি মুক্ত পত্রিকা বা ওপেন জার্নাল। চতুর্থ ক্ষেত্রে আমরা যেটা পাবলিকেশন বা ডিস্ট্রিবিউশন এরিয়া নামে পরিচিত, সেখানেও কিন্তু পত্রিকার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বিধি নম্বর 12.4 এর অধীনে বর্ণিত নিয়ম অনুযায়ী প্রকাশের বছরটি পুনরাবৃত্তি করতে হবে। যদি কোনো পত্রিকার প্রকাশনা চলতে থাকে অর্থাৎ সেটি মুক্ত পত্রিকা হয়, তাহলে প্রকাশনের নামের পরে কমা দিয়ে প্রথম সংখ্যার সাল উল্লেখ করে একটি হাইফেন চিহ্ন দিতে হয়। রুদ্ধ পত্রিকার ক্ষেত্রে প্রকাশকের নামের পরে কমা দিয়ে প্রথম সংখ্যার সাল উল্লেখ করে একটি হাইফেন চিহ্ন দিয়ে শেষ যে বছর পত্রিকাটি প্রকাশিত হয়েছিল সেই সালটি উল্লেখ করতে হয়। পঞ্চম ক্ষেত্র অর্থাৎ ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে পত্রিকার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এক্ষেত্রেও যদি পত্রিকাটি রুদ্ধ পত্রিকা হয়, তবে
শেষ খণ্ড সংখ্যাটির লেখাপড় ভি লিখতে হয়। যেমন 20V মানে 20V মানে এখানে 20টি খণ্ড বেরিয়েছে, তারপর আর বেরোয়নি, অর্থাৎ পত্রিকাটি 20টি খণ্ডে সম্পূর্ণ হয়েছে, তারপর বন্ধ হয়ে গেছে। আবার যদি পত্রিকাটি মুক্ত পত্রিকা হয়, তাহলে 3টি অক্ষরের জায়গা ছেড়ে ভি লিখতে হয়। যেমন 3টি অক্ষরের দেখুন এখানে স্পেস দেওয়া হয়েছে, তারপর ভি লেখা হয়েছে, অর্থাৎ পত্রিকাটি এখনই প্রকাশিত হয়ে চলেছে এবং তাই খণ্ডের পূর্বের অংশটি ফাঁকা রাখা আছে। সিরিজ এলাকাটি একটি বৃত্তাকার বন্ধনী ব্যবহার করে লেখা উচিত এবং ফুল স্টপ, স্পেস, ড্যাশ এবং স্পেস দিয়ে পূর্ববর্তী ক্ষেত্রের সঙ্গে এর সংযোগ করা উচিত। নথিতে উপলব্ধ শব্দ, বানান, ক্রম অনুসারে সিরিজটি ঠিক রেকর্ড করা উচিত। বই এবং জার্নালের ক্ষেত্রে সিরিজের নিয়মে কোনো পার্থক্য নেই। বন্ধনীর ভেতরে প্রথমে সিরিজের নাম লেখে, তারপর সেমিকোলন দিয়ে সিরিজের সংখ্যাটি লেখা হয়। সপ্তম ক্ষেত্রটি পত্রিকার ক্যাটালগিং এ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। প্রতিটি টিকার মাঝে ব্যবহার করা যায় বা প্রতিটি টিকার নতুন অনুচ্ছেদ থেকে শুরু করা যায়। ক্রমানুযায়ী টিকাগুলো এইভাবে সাজানো যায়: সময়ান্তর বা ফ্রিকোয়েন্সি, যেমন অ্যানুয়াল, কোয়ার্টারলি, উইকলি, ইরেগুলার ইত্যাদি। ইরেগুলার মানে হচ্ছে কোনো নির্দিষ্ট সময় অন্তর পত্রিকাটি বেরোয় না। আর যখন লেখা কালেক্ট হয় বা লেখা সম্পূর্ণ হয়, প্রকাশক তখনই সেই পত্রিকা বের করে দেন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কখনো 1 মাসে 2টি বেরোয়, কখনো 3 মাস অন্তর বেরোয়, সেই জন্য এটিকে ইরেগুলার বলা হয়। 2 হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ। যদি পত্রিকাটি দুটো ভাষায় প্রকাশিত হয়, যেমন ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, তাহলে আমাদের দুটো ভাষারই উল্লেখ করতে হবে ক্যাটালগ করার সময়। 3 নম্বর হচ্ছে আখ্যার উৎস এবং 4 নম্বর হচ্ছে আখ্যার পরিবর্তন। মানে টাইটেল কোথা থেকে পাওয়া যাচ্ছে। যদি AACR2 অনুযায়ী যেমন বলা হয়েছে যে আখ্যাপত্র থেকে টাইটেল নিতে হবে, সেখানে যদি পাওয়া না যায়, অন্য কোনো জায়গা থেকে নেওয়া হয়, তাহলে সেটির উল্লেখ কিন্তু ব্র্যাকেটের মধ্যে করতে হবে। এবং আখ্যার পরিবর্তন যদি পরবর্তীকালে হয়, মানে টাইটেল অনেক সময় চেঞ্জ হয় জার্নালে, তো সেক্ষেত্রে সেটিরও উল্লেখ করা দরকার। 5 নম্বর হলো সম্পাদকের দায়িত্বে কোনো পরিবর্তন। 6 নম্বর হচ্ছে অন্যান্য পত্রিকার সাথে সম্পর্ক, যেমন ট্রান্সলেশন বা কন্টিনিউয়েশন, কন্টিনিউড বাই, মার্জার, স্প্লিট, অ্যাবসর্ব ইত্যাদি। এগুলো প্রত্যেকটা টার্ম কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ট্রান্সলেশন হচ্ছে, ধরা যাক একটি পত্রিকা ইংরেজিতে প্রকাশিত হচ্ছে, পরবর্তীকালে সেই পত্রিকাটির একটি বাংলা ভার্সন বা বাংলা ভাষায় বের করার আলোচনা করা হয় এবং প্রকাশক সেটি বাংলা ভাষায় প্রকাশিত করতে শুরু করে। তখন সেটিকে বলা হয় ট্রান্সলেশন। কারণ এখানে কিন্তু একই যে কন্টেন্ট, মূল যেটা বিষয়, সেটির কন্টেন্ট একবার ইংরেজিতে লেখা হচ্ছে এবং সেটা ট্রান্সলেশনের মাধ্যমে বাংলাতে প্রকাশিত করা হচ্ছে। কন্টিনিউয়েশন হচ্ছে কোনো একটি পত্রিকা অনেকদিন আগে প্রকাশিত হতো এবং তারপর কোনো কারণে বন্ধ হয়ে যায়, তারপর আবার নতুন আকারে নতুন নামে হয়তো প্রকাশিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা লিখবো কন্টিনিউয়েশন অফ দ্যাট পার্টিকুলার জার্নাল, যেটা আগে প্রকাশিত হতো, এটা বন্ধ হয়ে গেছে, যাকে আমরা ক্লোজ জার্নাল বলছি সেগুলি। কন্টিনিউড বাই কিন্তু ওপেন বা মুক্ত জার্নালের জন্য আমরা লিখি, মুক্ত পত্রিকার জন্য, যেখানে একটি জার্নাল সেটি নতুন রূপে আবার প্রকাশিত হচ্ছে, তখন আমরা পূর্ববর্তীটি যখন কাট করা হয় তখন আমরা কন্টিনিউড বাই বলে নতুনটির নাম লিখি। মার্জার হচ্ছে দুটো আলাদা আলাদা পত্রিকা যখন নিজেদের মধ্যে মিশ্রিত হয়ে নতুন একটি পত্রিকার জন্ম নিচ্ছে, তখন আমরা মার্জার বলি। আর স্প্লিট হচ্ছে যখন কোনো পত্রিকা বিভাজিত হয়ে দুটি ভাগে ভাগ হয়ে দুটো আলাদা আলাদা নামে আবার নতুন ভাবে প্রকাশিত হচ্ছে, তখন তাকে আমরা স্প্লিট পত্রিকা বলতে পারি। আর অ্যাবসার্ভড হচ্ছে অন্য কোনো একটি কোম্পানি বা সংস্থা, তারা কোনো একটি পার্টিকুলার টাইটেল, মানে যেটা অন্য একটা কোম্পানি প্রকাশিত করতো, পাবলিশিং হাউস প্রকাশিত করতো, সেটিকে নিজের আন্ডারে নিয়ে নেয়, অ্যাবজর্ব করে নেয়, তখন সেটি হচ্ছে অ্যাবসর্ব পত্রিকা। 7 নম্বর হচ্ছে পত্রিকা সংখ্যার বৈশিষ্ট্য আমরা দেখতে পাই।
এছাড়া প্রকাশনার ক্ষেত্রে কোনো পরিবর্তন যদি হয় সেটি আমাদের লিখতে হয়। সিরিজ বা গ্রন্থমালার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটি আমরা দেখি। এর কোনো সামারি বা সারমর্ম দেওয়া আছে কিনা সেটি আমাদের উল্লেখ করতে হয়। এছাড়া অন্য কোনো ফরম্যাটে পত্রিকাটি পাওয়া যায় কিনা সেটি আমাদের উল্লেখ করা দরকার। গ্রন্থাগারে পত্রিকাটি কোন বর্ষ এবং কোন সংখ্যা আছে অথবা নেই সেগুলোও কিন্তু এই নোট এরিয়াতে আমাদের উল্লেখ করা একান্ত প্রয়োজনীয়। কারণ পাঠক যখন গ্রন্থাগারে আসবে তখন একটি বিশেষ পত্রিকার কোন সংখ্যাগুলি ওই পার্টিকুলার গ্রন্থাগারে পাওয়া যাবে সেটির ব্যাপারে তারা নিশ্চিত হতে পারবে এই ক্যাটালগ দেখে। যদি এইগুলো প্রত্যেকটা তথ্যই সেই পত্রিকার যে ক্যাটালগ সেই ক্যাটালগের ভেতর আমরা উল্লেখ করে দিই। অষ্টম ক্ষেত্রে পত্রিকাতে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার লিখি। যেমন গ্রন্থের ক্ষেত্রে আমরা আইএসবিএন লিখি, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এটি একটি ৮ সংখ্যার সিরিয়াল নাম্বার। ম্যাগাজিনের মতো সিরিয়াল প্রকাশনাকেও অনন্যভাবে শনাক্ত করতে এই সংখ্যাটি ব্যবহার হয়। কারণ আইএসএস-এর নাম্বার কিন্তু একটা ইউনিক নাম্বার। একই নাম্বার কখনো দুটি পত্রিকাকে দেওয়া হয় না। পত্রিকার ক্যাটালগিং এর সমস্যা যেগুলো দেখা যায় সেক্ষেত্রে অনেকগুলো সমস্যার মধ্যে আমরা কিছু সমস্যা যদি উল্লেখ করি, যেমন কোনো পত্রিকার যে টাইটেল বা আখ্যা সেটা কিছুদিন পরে পাল্টে যেতে পারে। পত্রিকার যে ফ্রিকোয়েন্সি সেটা যদি ইরেগুলার হয়, মানে অনিয়মিত থাকে, তাহলে হতে পারে। দুটি পত্রিকার একসাথে মিলেমিশে যাওয়া, মানে মার্চ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা করবো ক্যাটালগিং সেটা আমাদের দেখতে হবে। আর কোনো পত্রিকার প্রকাশনা কিছুদিন বন্ধ থাকতে পারে এবং পরে আবার নতুনভাবে প্রকাশ হতে পারে, যেরকম আমরা কন্টিনিউড বাই বা কন্টিনিউয়েশনের জন্য আলোচনা করলাম একটু আগে, সেইভাবে দেখা যেতে পারে। আসুন আমরা এবার কিছু উদাহরণ নিয়ে এই যে সমস্যাগুলো সেগুলো কিভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে AACR2 কি বিধান দিয়েছে সেটি নিয়ে আলোচনা করি। আমেরিকান জার্নাল অফ ম্যাথমেটিক্স, আমাদের প্রথম উদাহরণের যে পত্রিকাটি আমরা নিচ্ছি তার নাম হচ্ছে আমেরিকান জার্নাল অফ ম্যাথমেটিক্স, ফাউন্ডেড বাই জন হপকিন্স ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি এটি তৈরি করেছিল আর কি, এই পত্রিকাটি শুরু করে। এডিটেড বাই এইচ শামসান অ্যান্ড সেভারাল আদার্স, দ্যাট মিনস আরো অনেক এডিটর আছে, যার মধ্যে চিফ এডিটর JH স্যামসন, তাই তার নামটা প্রথমে দেওয়া হয়েছে এবং বাকিরা কিন্তু এই পত্রিকাটির এডিশনের সঙ্গে বা সম্পাদনার সঙ্গে যুক্ত। পাবলিশড আন্ডার দ্য এজেন্সিস অফ জন হপকিন ইউনিভার্সিটি উইথ দ্য এডিটোরিয়াল কোঅপারেশন অফ আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি। জন হপকিন ইউনিভার্সিটি থেকে বেরোলেও এর কিন্তু এডিটোরিয়াল যে কোঅপারেশন সেই ব্যাপারটা কিন্তু পুরোটা আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি দেখে, সেটা কিন্তু এর আখ্যাপত্রে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে। এছাড়া এর যে খণ্ড নাম্বার মানে ভলিউম 110 এবং সংখ্যা নাম্বার মানে 5 সেটা দেওয়া আছে। তার পাবলিকেশনের যে সময় মানে মান্থ এবং এটাও দেওয়া আছে, বছরটাও দেওয়া আছে। আর পাবলিশারের নাম, প্লেস অফ পাবলিকেশন দেওয়া আছে। আদার ইনফরমেশনের ভেতর আমরা পাচ্ছি কল নাম্বার, বইটির আয়তন বা সাইজ, ডেট অফ ইস্যু, কবে পাবলিশড হয়েছিল সেটা, এর পিরিয়ডিসিটি, এখানে দেখুন লেখা আছে 6 ইস্যুজ এ ইয়ার, 2 মাস অন্তর অন্তর পাবলিশ হয়, এবং লাইব্রেরি ল্যাক্স ভলিউম 168। এখানে কিন্তু দেখুন পরিষ্কার বলে দেওয়া আছে লাইব্রেরিতে কোন বইগুলি নেই, মানে কোন জার্নালে কোন পোর্শনটা নেই, কতগুলো খণ্ড নেই, সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে মেইন এন্ট্রি কিভাবে হবে? মেইন এন্ট্রিতে দেখুন আমরা টাইটেল দিয়ে করেছি, এবং AACR2 এ আমরা যখন গ্রন্থতেও যখন আমরা মুখ্য সংলেখ তৈরি করি মেইন এন্ট্রি, তখন কিন্তু দেখবেন টাইটেল 3 জনের বেশি যখন লেখক থাকে তখন আমরা তো সাধারণত আখ্যা দিয়েই করি, মানে টাইটেল দিয়ে করি। সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা রানিং ইন্টেনশন থাকে, ফার্স্ট ইন্টেনশন থেকে শুরু হলেও সেটা কিন্তু কন্টিনিউয়েশন সেকেন্ড ইন্টেনশন থেকে রানিং থাকে। এক্ষেত্রেও
যখন আমরা পত্রিকার করব, যেহেতু আমরা পত্রিকার আখ্যা দিয়ে আমরা শুরু করব, সেহেতু পত্রিকার আখ্যার পরে কিন্তু সেটা রানিং ইন্ডেকশনে সেকেন্ড ইন্ডেকশন থেকে শুরু হবে। এখানে আমরা আমেরিকান জার্নাল অফ ম্যাথমেটিক্স, যেটা পত্রিকার আখ্যা, সেটি আমরা লিখেছি এবং তারপর তার ভলিউম 1 এবং নাম্বার 1 লিখে কোন সালে পাবলিশ হয়েছিল সেটা দিয়েছি, 1871 দিয়ে ব্র্যাকেট শেষ করে এখানে একটি ড্যাশ দিয়েছি, কারণ এই পত্রিকাটি এখনো পাবলিশড হচ্ছে। আমাদের কাছে লাইব্রেরিতে যেটি অ্যাভেলেবল সেটা হচ্ছে 110 নম্বর ভলিউম থেকে শুরু হচ্ছে। তো 110 নম্বর ভলিউম মানে ভলিউম 1 থেকে 110, তার মধ্যে 109টা ভলিউম বেরিয়ে গেছে এবং তার পরবর্তীকালে আরো পাবলিশড হয়েছে। ফলে এটি একটি মুক্ত জার্নাল বা মুক্ত পাবলিকেশনও বলতে পারি। তো সেই জন্য আমরা এখানটায় ড্যাশের পর কিছু দিচ্ছি না এবং পরবর্তী ক্ষেত্র যখন শুরু করছি, মানে প্লেস অফ পাবলিকেশন, সেখানে একটা স্টপ ড্যাশ দিয়ে শুরু করা হচ্ছে। এখানে বাল্টিমোরে পাবলিশড হয়েছিল, পাবলিশার হচ্ছে জন হপকিন্স ইউনিভার্সিটি প্রেস। এবং দেখুন, এখানে যখন আমরা সাল দিয়ে শুরু হচ্ছে, সেই সালটি উল্লেখ করেছি 1879, যখন প্রথম খণ্ডটি প্রকাশিত হয়। এবং তারপর যেহেতু চলছে এখনো এটি ওপেন জার্নাল, সেই জন্য আমরা কিন্তু আর কোনো সালের উল্লেখ করিনি, এটা একটি ওপেন অবস্থায় রেখে দিচ্ছি। এখানে আমরা ফিজিক্যাল ডেসক্রিপশনের ক্ষেত্রে 3টি স্পেস দেওয়ার পর ভলিউম লিখেছি এবং সেমিকোলন দেওয়ার পর বইটির আয়তন লিখেছি, যে পত্রিকাটির আয়তনটি লিখেছি। নোট এরিয়াতে আমরা লিখে দিচ্ছি যে 6 ইস্যু ইয়ার, কত বছর ধরে এটা, মানে বছরে কভার করে পাবলিশড হচ্ছে সেটি, এবং তার সঙ্গে লাইব্রেরিতে কোন জার্নালটা আছে সেটি লিখে দিচ্ছি। লাইব্রেরি হ্যাজ ভলিউম 69, 1947 আছে। এরপর ট্রেসিং এ আমরা সাবজেক্ট ম্যাথমেটিক্স ড্যাশ পিরিয়ডিকাস, এটা আপনারা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা মনে রাখবেন যে আমরা যখন পত্রিকার ক্ষেত্রে ট্রেসিং করব, মানে ট্রেসিং এ যখন সাবজেক্ট বের করব, সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু যে সাবজেক্টটা বেরোবে তার সঙ্গে সবসময় একটা হাইফেন দিয়ে পিরিয়ডিকাস, মানে এই ফর্মটা কিন্তু লিখতে হবে। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, না লিখলে কিন্তু এখানে আপনাদের নম্বর কাটা যাবে। এরপর দ্বিতীয়ত হচ্ছে পাবলিশারের নাম এখানে লেখা হচ্ছে, কারণ এখানে পাবলিশারই হচ্ছে অথার, মানে পাবলিশার হচ্ছে কর্পোরেট বডি অথার, সেই জন্য পাবলিশারের নাম দেওয়া হচ্ছে। এছাড়া হ্যাঁ, আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটি যেহেতু এই বই পত্রিকাটির সংস্করণের সাথে যুক্ত বিভিন্নভাবে, সেই জন্য তার নামও দেওয়া হয়েছে। অ্যাডেড এন্ট্রিতে আমরা সাবজেক্ট দিয়ে করছি, এছাড়া করছি ফাউন্ডার যারা, মানে যারা পাবলিশার তাদের নাম দিয়ে, এবং শেষে যে সোসাইটি বা এডিটর হিসেবে আছে, এডিশনের কাজের সঙ্গে যুক্ত, তাদের নাম দিয়েও আমরা আরেকটি অ্যাডেড এন্ট্রি কার্ড করছি। এবার দ্বিতীয় উদাহরণটি হচ্ছে আরেকটি মুক্ত পত্রিকা বা ওপেন জার্নাল, সেটি হচ্ছে জার্নাল অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ। এখানে ভলিউম 6 নাম্বার 1 এবং তার পাবলিকেশন ইয়ারটা দিয়ে দেওয়া হয়েছে, এর এডিটরের নাম দিয়ে দেওয়া হয়েছে, এখানে পাবলিশারের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ, এবং এটি নিউ দিল্লি থেকে পাবলিশড হয়েছিল বলে দেওয়া হয়েছে। আদার ইনফরমেশনের ভেতর কল নাম্বার, ডেট অফ ফার্স্ট ইস্যু দিয়ে দেওয়া হয়েছে, সাইজ দিয়ে দেওয়া হয়েছে বা আকৃতি, এছাড়া পিরিয়ডিসিটি বা ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে। 3 ইস্যুস ইন এ ইয়ার, মানে 4 মাস বাদে বাদে এটি পাবলিশ হয়। Library has all the volumes. There is a statement that the subscription department is Motilal Banarasi Das, New। আমরা মেন এন্ট্রি যখন করব তখন আমরা দেখছি যে এখানে জার্নাল অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ, যে পত্রিকার টাইটেল সেটি দিয়েই করেছি। এরপর ভলিউম এবং নাম্বার দিয়ে সেই ভলিউমের যে সালে প্রকাশিত হয়েছিল সালটি উল্লেখ করেছি, এবং মুক্ত জার্নাল বলে হাইফেন দিয়ে ওই জায়গাটি ফাঁকা রেখেছি, দিয়ে আমরা একটি স্পেস দিয়ে স্টপ দিয়েছি। তারপর পরবর্তী ক্ষেত্রে দিল্লি প্লেস অফ পাবলিকেশন হিসেবে লিখেছি। দ্য কাউন্সিল, যেহেতু এটা ফিলোসফিক্যাল কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চেরই পাবলিকেশন, তাই আমরা শুধু দ্য কাউন্সিল লিখেছি, যাতে রিপিটেশন না হয় একই কথা। এবং এরপর এখানে যে ডিস্ট্রিবিউটর তার নাম কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি, দিল্লির মতিলাল বানারসি দাস।
এই জন্য ব্র্যাকেটে আমরা ডিস্ট্রিবিউটর কথাটিও লিখেছি। এবং প্লেস অফ পাবলিকেশনের সঙ্গে শেষে যেটা থাকে সেটা হচ্ছে পাবলিকেশন ইয়ার। 1982 থেকে এটা পাবলিশ হতে শুরু করেছিল, এখনো চলছে বলে এটা ড্যাশ দিয়ে আর ওখানে কিছু লেখা হয়। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়ায় 3টে স্পেস দিয়ে ভলিউম লেখা হয়েছে এবং 24 সেন্টিমিটার সেটা লিখে দেওয়া হয়েছে। নোট এরিয়াতে 3 ইস্যুস ইন এ ইয়ার লিখে দেওয়া হয়েছে। লাইব্রেরি হ্যাজ ভলিউম 1 থেকে সমস্তটা আছে বলে অল দ্য ভলিউমস বলে এখানে প্লাস চিহ্নটা দিয়ে দেওয়া হয়েছে। ট্রেসিং এ আমরা দেখুন সাবজেক্ট লিখেছি ফিলোসফি, তার সঙ্গে পিরিয়ডিক্যালস যোগ করে দিয়েছি। এছাড়া ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ যারা এর পাবলিশার তার নামটিও দেওয়া আছে। ফলে এখানে আমাদের দুটো অ্যাডেড এন্ট্রি কার্ড হচ্ছে, সাবজেক্ট এবং যে কর্পোরেট বডি তার। রুদ্র পত্রিকার এবার একটি উদাহরণ দেখি। এতক্ষণ আমরা মুক্ত পত্রিকা দেখছিলাম, তো রুদ্র পত্রিকার উদাহরণ বলতে এই মহারাষ্ট্র কোয়ার্টারলি বুলেটিন অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, যেটা বোম্বে থেকে ব্যুরো অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স পাবলিশ করতো। এর কল নাম্বার দেওয়া আছে, ফার্স্ট ইস্যু ডেটটা দেওয়া আছে ভলিউম 40 নাম্বার 1 1961 এ। সাইজ দেওয়া আছে, মানে আকৃতি হচ্ছে 28 সেন্টিমিটার। ফর্মালি নোন অ্যাজ কোয়ার্টারলি বুলেটিন অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ভলিউম 1 1947 টু ভলিউম 13 1959। আপনারা এই ইনফরমেশনটা দেখেই বুঝতে পারবেন লাস্ট যেটা আমরা বললাম যে কোয়ার্টারলি বুলেটিন অফ ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর ভলিউম 1 থেকে ভলিউম 13 অব্দি হয়ে বন্ধ হয়ে গেছিল। তারপর এটি মহারাষ্ট্র কোয়ার্টারলি বুলেটিন অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স হিসেবে ভলিউম 14 থেকে এটা পাবলিশ হতে শুরু করেছে। লাইব্রেরি হ্যাজ অল দ্য ভলিউমস অ্যান্ড কন্টিনিউস টু সাবস্ক্রাইব। লাইব্রেরিতে সবগুলোই আছে। তো মেন এন্ট্রি কিভাবে করব? মেন এন্ট্রিতে দেখুন এখানে মহারাষ্ট্র কোয়ার্টারলি বুলেটিন আছে অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, কারণ এটি এখন কারেন্ট জার্নাল, মানে এটা এখনো চলছে, সেই জন্য এই নামেই কিন্তু আমাদের মেন এন্ট্রিটা করতে হবে। এর সঙ্গে ভলিউম নাম্বার, যেহেতু 14 নম্বর ভলিউম থেকেই এই পত্রিকাটি শুরু হচ্ছে, এই নামে এই আখ্যাতে শুরু হচ্ছে, তাই আমরা ভলিউম 40 নাম্বার 1 দিয়েছি। 1960 সাল থেকে শুরু হয়েছে এবং চলছে। এরপর স্টপ ড্যাশ দিয়ে প্লেস অফ পাবলিকেশন, পাবলিশারের নাম, কোন সালে পাবলিশ হয়েছে সেটা দেওয়া হয়েছে। 3টে স্পেস দিয়ে ভলিউম, কারণ এটি কন্টিনিউয়াস তাই চলছে। 28 সেন্টিমিটারের এর আকৃতি সেটি দিয়ে দিয়েছি আমরা এখানে। ফিজিক্যাল ডেসক্রিপশন এরিয়াতে, নোট এরিয়াতে আমরা লিখছি এটা কন্টিনিউস, মানে যেহেতু আগে কোয়ার্টারলি বুলেটিন অফ ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্স হিসেবে এটা প্রকাশিত হতো, তাই এর কন্টিনিউস বলে আমরা দিচ্ছি। যদি আমরা এই যে কোয়ার্টারলি বুলেটিন অফ ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্স করতাম, তাহলে এটি যখন মেন এন্ট্রিতে আসবে তাতে দেখবেন আমরা কিছু চেঞ্জ হচ্ছে, সেখানে কন্টিনিউড বাই বলে লিখছি। এটা আমরা আসছি পরবর্তীকালে আমরা দেখব কিভাবে এটা করা যায়। এছাড়া লাইব্রেরি হ্যাজ সবগুলো ভলিউম যেহেতু আছে, ভলিউম 14 1960 থেকে এখনো যেহেতু এটা কন্টিনিউয়েশন, আমরা এটা পুরোটা ওপেন রেখে দিয়েছি। ট্রেসিং এ সাবজেক্ট ইকোনমিক্স, এর সঙ্গে ফর্ম পিরিয়ডিক্যালসটা দিয়ে দিয়েছি। এছাড়া যেখান থেকে যারা পাবলিশার তাদের নামটা দিয়েছি, পুরো অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আপনারা দেখুন আমরা যখন অ্যাডিশনাল কার্ডগুলো, যে অ্যাডেড এন্ট্রি কার্ডগুলো তৈরি হবে, সেগুলোতে দেখুন সাবজেক্ট দিয়ে করেছি ইকোনমিক্স পিরিয়ডিক্যালস, ব্যুরো অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটা কর্পোরেট বডি হিসেবে হচ্ছে, তাই এটা আন্ডারলাইন করা আছে। আর যে দুটো কার্ডের মধ্যে প্রথম ইম্পর্টেন্ট কার্ড সেটা হচ্ছে মেন এন্ট্রি। মেন এন্ট্রি সেপারেট মেন এন্ট্রি, কিন্তু যেটা ক্লোজ জার্নাল, রুদ্ধ জার্নাল, সেটির বসেছে, যেমন কোয়ার্টারলি বুলেটিন অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এখানে দেখুন স্টপ ড্যাশ দিয়ে ভলিউম 1 নাম্বার 1 1947 থেকে শুরু হয়েছিল, ড্যাশ দিয়ে ভলিউম 13 1985 এ, পুরোটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর স্টপ ড্যাশ দিয়ে যেমন বোম্বে ব্যুরো অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থেকেই বেরোতো সেটা দেওয়া হয়েছে। সালটি দেওয়া হয়েছে, কত সালে ফার্স্ট পাবলিকেশন, মানে আমরা এখন নিয়েছি সেটা। ভলিউম কতগুলো বেরিয়েছে, এছাড়া কত সেন্টিমিটার তার আয়তন সেটাও দিয়েছি। কন্টিনিউড বাই, আগেরটা দেখলাম কন্টিনিউড বলে লেখা, এখানে কন্টিনিউড বাই মহারাষ্ট্র কোয়ার্টারলি বুলেটিন অফ ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সাবজেক্ট দেওয়া হয়েছে ট্রেসিং এ। এছাড়া যে সংস্থা থেকে এটা পাবলিশ হচ্ছে তাদের নাম দেওয়া হয়েছে। দ্বিতীয় আরেকটি যদি উদাহরণ দেখি, কেসিং রেকর্ড অফ ওয়ার্ল্ড ইভেন্টস এডিটেড বাই রজার ইস্ট,
ভলিউম 57 1987-এর। এটা হচ্ছে 57তম বছর পাবলিকেশনের। ফরমালি কিসিংস কন্টেম্পোরারি আর্কাইভস এটা নাম ছিল, তারপর এটা নতুন নামে হয়েছে লংম্যান পাবলিশার্স এটা পাবলিকেশন। কল নাম্বার, ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি এটা মান্থলি, সিরিজ দেওয়া আছে, ডেট অফ ফার্স্ট ইস্যুটাও দেওয়া আছে, এবং লাইব্রেরি হোল্ডিং হচ্ছে ভলিউম 8 থেকে লাইব্রেরিতে আছে 1938-এ। তাহলে মেইন এন্ট্রি কি হচ্ছে, কিসিংস রেকর্ড অফ ওয়ার্ল্ড ইন ইভেন্টস ভলিউম 57 1987, এটা কন্টিনিউয়েশন, তাই ড্যাশ দিয়ে ব্ল্যাঙ্ক রেখে একটা স্পেস দিয়ে আমরা ব্র্যাকেট সেটা শেষ করছি, তারপর স্টপ ড্যাশ দিয়ে। এটা যেহেতু আমাদের কাছে পরিষ্কার নয় যে কোন জায়গা থেকে এটা পাবলিশড হয়েছে, তো সেই জন্য আমরা লন্ডনটা আমরা অন্য সোর্স থেকে পেয়েছি, আক্কাপত্র থেকে নয়, তাই আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা লিখেছি। এরপর কোলন দিয়ে লংম্যান 1987 থেকে এখনো চলছে বলে এটি ড্যাশ, ভলিউমের আগে 3টি স্পেস দিয়ে ভলিউম লিখেছি, সেমিকোলন দিয়ে আয়তন 26 সেন্টিমিটার লিখেছি, নোট এরিয়াতে মান্থলি যে ফ্রিকোয়েন্সি সেটা উল্লেখ করেছি, লাইব্রেরি হ্যাজ ভলিউম 8 1938 থেকে সবকটা ইস্যু আছে, তাই ড্যাশ দিয়ে রেখেছি। কন্টিনিউয়াস মানে যেটা আগে ছিল সেই কিসিংস কন্টেম্পোরারি আর্কাইভ সেটা লিখেছি, আর স্ট্রেসিং এ শুধুমাত্র সাবজেক্ট দিয়ে ফর্ম দিয়ে যেটা তৈরি হয় সেইটাই রাখছি, হিস্ট্রি পিরিয়ডিকালস। এবার আমরা মেইন অ্যাডেড এন্ট্রি যেটা সাবজেক্ট হিস্ট্রি পিরিয়ডিকালস সেটা দিয়ে করেছি এই কার্ডটি। পরবর্তী যেটি সেটা হচ্ছে অ্যাডিশনাল যে মেন এন্ট্রি মানে যেটা ক্লোজড জার্নাল, সেই জার্নালের এন্ট্রি দিয়ে করতে হবে। সেখানে কিসিংস কন্টেম্পোরারি আর্কাইভস দিয়ে শুরু করেছি, এখানে দেখুন ভলিউম 1 1931 থেকে ভলিউম 56 1986 অব্দি টানা এটা বেরিয়েছিল সেটা দিয়েছি। কারণ ভলিউম 57 থেকে কিসিংস রেকর্ড অফ ওয়ার্ল্ড ইভেন্টস হয়ে গেছে, তো তার আগে অব্দি এই নামটি উল্লেখ হয়েছে তাই এটা দেওয়া হয়েছে। যথারীতি এখানেও আমরা কিন্তু সাসপেক্টেড যে লন্ডন থেকে বেরিয়েছে এটা, এবং এটি অন্য জায়গা থেকে পেয়েছি বলে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এটি রেখেছি। প্রকাশকের নাম লংম্যান, দেখুন 31 থেকে 86 অব্দি এটা হয়েছিল পাবলিশ, তো সেটি আমরা একটি হাইফেনের মাধ্যমে পুরোটি লিখেছি। এখানে কিন্তু দেখুন এখানে 56টা ভলিউম বেরিয়েছিল, তাই 56V, এখানে কিন্তু কোনো স্পেস ছাড়া 56V লিখেছি, দিয়ে সেমিকোলন দিয়েছি, দিয়ে 26 সেন্টিমিটার লেখা হয়েছে আয়তন। নোট এরিয়াতে লাইব্রেরি ল্যাক্স কতটা, যেহেতু ভলিউম 8 থেকে লাইব্রেরিতে আছে 1 থেকে 7, মানে 1931 থেকে 1937 অব্দি নেই। কন্টিনিউড বাই কিসিংস রেকর্ড অফ ওয়ার্ল্ড ইভেন্টস হিসেবে আছে, এবং সাবজেক্টে আমরা একটা অ্যাডিড এন্ট্রি করেছি, অ্যাডিড এন্ট্রিটা আমরা সাবজেক্ট হিসেবেই প্রকাশিত করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বেসিক্যালি আমাদের 3টে কার্ড করতে হচ্ছে, একটি মেন এন্ট্রি কার্ড, আরও একটি অ্যাডিশনাল মেন এন্ট্রি কার্ড যেটা ক্লোজ জার্নালের জন্য করছি, এছাড়া একটা সাবজেক্ট এডিট এন্ট্রি কার্ড। তো এইভাবে আমরা বিভিন্ন যে সাময়িকী প্রকাশনা বা পত্রিকা সেগুলোর ক্যাটালগ করে থাকি। ধন্যবাদ।